আজ আমরা দেখতে চলেছি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত মাই ফাদার অ্যান্ড মাই সন সিনেমার এক হৃদয়স্পর্শী গল্প। এটি শুধু একটি সিনেমাই নয়, বরং বাবা ছেলের মধ্যে থাকা নিখাদ ভালোবাসার এক অপূর্ব চিত্র। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হলো আমাদের বাবা মা। তাদের ভালোবাসা নিঃস্বার্থ, তাদের ত্যাগ সীমাহীন। এই পৃথিবীতে বাবা মায়ের চেয়ে আপন আর কেউ নেই। আর একজন বাবা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে সেটাই দেখব আজকের এই গল্পে। এই সিনেমা আপনাকে কাঁদাবে, ভাবাবে আর এক অনন্য আবেগের জগতে নিয়ে যাবে। বাবা তার সন্তানের জন্য কত কিছু স্যাক্রিফাইস করতে পারে বাস্তব জীবনে তারই উদাহরণ। তবে গল্পের মোড় এতটাই শক্তিশালী যে আমি চাই না আগেভাগের চমক নষ্ট হয়ে যাক। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই তুরস্ক ইস্তাম্বুলের সাদিক নামের এক সাংবাদিককে দেখানো হয়। রাতে সে তার কাজ শেষ করে ক্লান্ত অবস্থায় বাসায় ফিরছে। বাসায় ফিরে সে তার স্ত্রীকে রাতে আসতে দেরি হওয়ার জন্য সরি বলতে থাকে, কারণ তার স্ত্রী অভিমান করেছে। মূলত সাদিকের স্ত্রী প্রেগনেন্ট ছিল আর যে কোনো মুহূর্তে ডেলিভারি হওয়ার সময় চলে আসতে পারে। তো সাদিক তার স্ত্রীকে জানায় তার নিউজগুলো পাবলিশ হচ্ছে না, সে কারণে সে অনেক টেনশনে আছে। তখন সাদিকের স্ত্রী তাকে ভরসা দেয় পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা দুজনে খুনসুটি করে তাদের অনাগত সন্তানকে নিয়ে। এরপর রাতে যখন তারা ঘুমোতে যায় তখন হঠাৎ করেই গভীর রাতে সাদিকের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। দ্রুত সাদিকের স্ত্রী সাদিককে ডেকে উঠিয়ে ট্যাক্সির ব্যবস্থা করতে বলে। সাদিক একটা শার্ট পরে বাইরের রুমে এসে ফোন করে অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারে না সে। ততক্ষণে সাদিকের স্ত্রী ব্যথার যন্ত্রণায় ছটফট করলে সাদিক তাকে সান্ত্বনা দেয়, ৫ মিনিটে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, একটু ধৈর্য ধরো। এই বলে সে তার স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তার চারপাশে ট্যাক্সি খুঁজতে থাকে। সাদিক পুরো রাস্তা ট্যাক্সি ট্যাক্সি হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে, কিন্তু এমন সিচুয়েশনে তাদেরকে কেউই সাহায্য করতে এগিয়ে আসে না। এভাবে তারা দুজন দৌড়াতে দৌড়াতে অনেকটা পথ চলে আসে, কিন্তু তাতেও তারা কোনো ট্যাক্সি দেখতে পায় না। তবুও তারা হাল ছাড়ে না, আবারও সামনের দিকে দৌড়াতে থাকে। কিন্তু আনফর্চুনেটলি পুরো রাস্তা জুড়ে তারা কোথাও কোনো ট্যাক্সির সন্ধান পায় না। মূলত তখন সময়টা ছিল ১৯৮০ সাল, আর যেহেতু তুরস্ক তখন চলছিল ভয়াবহ কারফিউ জারি। সরকারের পতন হওয়ার পর দেশে তখন সেনাবাহিনীর হাতে ছিল। তো কিছু সময় পর সাদিকের স্ত্রী প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে রাস্তার মাঝখানেই পড়ে যায়। সাদিক তাকে কিছুটা সাইডে নিয়ে শুইয়ে দেয়। তার স্ত্রীর এমন মর্মান্তিক অবস্থা দেখে সে দিক বেদিক ঘুরতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে তার স্ত্রীর জন্য কিছুই করতে পারে না। কিছুক্ষণ পরে রাস্তার মধ্যেই তার স্ত্রী বিকট এক চিৎকারের মধ্য দিয়ে বাচ্চা প্রসব করে। পরদিন সকালবেলায় দেখা যায় সাদিক তার সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তানকে কোলে নিয়ে বিধ্বস্ত অবস্থায় তার মৃত স্ত্রীর পাশে বসে আছে। সে অনেক চেষ্টা করার পরেও তার ছেলে সন্তানকে বাঁচাতে পারলেও তার স্ত্রীকে আর বাঁচাতে পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার স্ত্রী মারা যায়। মুহূর্তের ভেতর সেখানে একটা সেনাবাহিনীর গাড়ি এসে হাজির হয়। সাদিককে দেখে কি হয়েছে জানতে চাইলে সাদিক সম্পূর্ণ বিষয়টা সেনাবাহিনীর অফিসারকে খুলে বলে। কাল রাতে কিভাবে তার স্ত্রী তার সন্তানকে রেখে মারা গেছে। তবে সেনাবাহিনীর সাদিকের চরম পরিণতিতে তাকে কোনো প্রকার সহানুভূতি না দেখিয়ে বরং তাকে কারফিউ ভাঙার অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই সদ্যজাত শিশুকে রেখে তাকে বাধ্য হয়ে জেলখানায় যেতে হয়, কারণ সে সরকারের কারফিউ নীতি অমান্য করেছে। এমন সিচুয়েশনে সাদিকের বাচ্চাটাকে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তবে সাদিক তার ছেলের দেখাশোনা করার জন্য ফাতেমা নামের একটা মেয়েকে ঠিক করে দেয়। এভাবেই সাদিকের ছোট্ট ছেলেটি ফাতেমার কাছে বড় হতে থাকে। এদিকে সাদিক জেলখানায় প্রতিনিয়ত অমানবিক নির্যাতনের শিকার হয়। প্রতিদিন তাকে চোখ হাত মুখ বেঁধে উলঙ্গ অবস্থায় টর্চার করা হয়। আর এটা শুধুমাত্র একদিন দুই দিন নয়, দীর্ঘ ৩ বছর যাবৎ সাদিক এই কঠিন অত্যাচারের ভেতর দিয়ে দিন পার করে। ৩ বছর পর সাদিকের ছেলে বেশ বড় হয়ে গেছে। সাদিক ফিরে আসে তার ছেলের কাছে। তবে সিচুয়েশন আর দুর্ভাগ্যতার কারণে সাদিক কোনো ভালো চাকরির ব্যবস্থা করতে পারছিল না, যার কারণে সে তার ছেলেকে নিয়ে তার ভবিষ্যৎ জীবন নিয়ে খুবই হতাশায় ভুগতে থাকে। একদিন বাড়ি ফিরলে দেখতে পায় সাদিকের ছেলে ড্যানিশ ঘুমিয়েছে, আর তাদের বাড়ির ওই কাজের বুয়া তরকারি করছে। তখন ফাতেমার কাছ থেকে জানতে পারে সাদিকের শ্বশুরবাড়ির লোকজন আসলে লোক দেখানো ভালোবাসায় অভ্যস্ত, অর্থাৎ তারা মাঝে মাঝেই নিজেদের স্বার্থের জন্য ড্যানিশকে দেখতে আসত। কিন্তু তারা এই ৩ বছরে ড্যানিশের জন্য তেমন কোনো কিছুই করেনি, ঠিকমতো তাদের দায়িত্বও পালন করেনি। এই সব কিছুর কারণে সাদিক ডিসিশন নেয় সে তার ছেলেকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে ফিরে যাবে, যেখান থেকে ১৫ বছর আগে সাদিক গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিল। তাই সে ফাতেমাকে বলে, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। এ কথা শুনে ফাতেমা অনেক কষ্ট পায়, কারণ ৩টা বছর ধরে এই ছেলেটাকে তো সে একাই তিলে তিলে মানুষ করেছে। তো সাদিক ফাতেমাকে তার কিছু সম্মানী দিয়ে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সাদিক ৩ বছর যাবৎ জেলে থাকলেও তার সন্তানকে খুব ভালোভাবেই মানুষ করে তুলেছে ফাতেমা। ড্যানিশ খুবই বুদ্ধিমান স্মার্ট বাচ্চা। সে তার আশেপাশের সবকিছুকে বইয়ের মতো কাল্পনিক মনে করত।
কারণ ড্যানিশের সবসময় বই পড়তে ভীষণ ভালো লাগতো। সময় কাটাতো সে বই পড়েই। তো যাই হোক, ড্যানিশ ট্রেনে উঠে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এই গাড়িটা কত দূর যাবে? তখন সাদিক উত্তর দেয়, 100 কিলোমিটার। তার এই কথা শুনে ড্যানিশ অনেক মজায় মজায় কথা বলতে থাকে, যেটা শুনে সাদিক না হেসে আর পারে না। তার ছেলে এতটা চমৎকার কথা বলে। ড্যানিশ খুব হাসি খুশি একটা বাচ্চা ছিল। সে তার বাবার সঙ্গে বইয়ের পড়া ডাকাতের গল্প বলতে বলতে মজা করতে করতে ছুটে বাইরে আসে। তখন সে দুটো পুলিশকে দেখে তাদের সঙ্গে মজা করে। পুলিশ দুটো এত সুন্দর বাচ্চা দেখে তারাও মজা করে। ভেতরে সে ড্যানিশ তার বাবাকে পুলিশের কথা বললে তার বাবা পুলিশের নাম শুনে একটু ভয় পেয়ে যায়, কারণ সাদিক জেলখানায় কাটানো 3টা বছর পুলিশের টর্চার এখনো ভুলতে পারেনি। অর্থাৎ সে এখনো ওই সময়টার জন্য ট্রমাটাইজ হয়ে আছে। তো কিছুক্ষণ পর ওই দুজন পুলিশ এসে সাদিকের কাছে টিকিট দেখতে চায়। সাদিক টিকিট দেখিয়ে দিলে তারা চলে যায়। তবে পুলিশ যাওয়ার আগে ড্যানিশ পুলিশদেরকে একটু চোখ মেরে মজা করে নেয়। ড্যানিশ জানেই না তার বাবার সঙ্গে কি ভয়ঙ্কর কিছু সময় কেটে গেছে। ড্যানিশ তো শুধু এটা ভেবেই খুশি যে সে তার বাবার সঙ্গে তার দাদু বাড়ি যাচ্ছে। তো কিছুক্ষণ পর তারা ট্রেন থেকে নেমে হেঁটে সাদিকের বাড়ি আসছিল। এই সম্পূর্ণ পথ ড্যানিশের মুখ 1 মিনিটের জন্য বন্ধ ছিল না। সে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন আর বিভিন্ন কথা বলে তার বাবার সঙ্গেই কথা বলছিল। কেন তাদেরকে নিতে তার চাচারা এলো না? আমি সবার সঙ্গে খেলা করব, দাদুর সঙ্গে মজা করব, এইসব কথাবার্তা আর কি। সাদিক তাদের বাড়িতে যেতে ভীষণ ভয় পাচ্ছিল। তবুও সে সকল ভয়কে জয় করে তাদের বাসায় এসে পৌঁছায়। কিন্তু সে বাড়িতে আসলে তাদের বাড়িতে তালা দেওয়া দেখতে পায়। বাড়িতে কেউ নেই। তবুও সে তার ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বসে তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। সে তার ছেলের সঙ্গে বাইরে বেঞ্চে বসে খুনসুটি করে। এভাবে কিছুক্ষণ পর সাদিক অনেক টায়ার্ড থাকায় বেঞ্চের উপর ঘুমিয়ে গেলে ড্যানিশ একা কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে তার বাবাকে ওভাবেই রেখে সে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে বের হয়ে যায়। তখন দূর থেকে ড্যানিশ ঘোড়ায় করে একজনকে আসতে দেখে। আর এটা দেখে সে তার কল্পনার জগতে ভাবতে থাকে কোনো হিরো হয়তো ঘোড়া নিয়ে এসেছে, যেমনটা সে গল্পের বইতে পড়েছে আর কি। তো ঘোড়াটা এসে তার কাছে থামলে দেখা যায় এটা ড্যানিশের দাদু। এমন সময় সাদিকও ভেতর থেকে দৌড়ে বাইরে বের হয়ে আসে। সাদিককে দেখে তার বাবা কোনো প্রকার কোনো কথা না বলেই ভেতরে চলে যায়। মূলত সাদিকের বাবা তার উপর প্রচণ্ড রেগেছিল, যার কারণে তার ছেলের সঙ্গে সে কোনো কথা বলারই প্রয়োজন মনে করে না। সাদিকের মা তাকে দেখে ভীষণ খুশি হয়। ড্যানিশকে সে বুকে জড়িয়ে ধরে। সাদিকের বাবা তার সঙ্গে কথা বলে না, তাই সাদিক অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তখন পেছন থেকে ড্যানিশ তাকে ডাক দেয়। সেই সাথে সাদিকের মা এসে তাকে থামিয়ে দেয় আর ঝগড়া করে বলে, একবার তোমাকে যেতে দিয়েছি তাই বলে ভেবো না আবার তোমাকে যেতে দেব। যদি তোমাকে যেতেই হয় তাহলে আমাকেও সাথে নিয়ে চলো। আমি তোমার সঙ্গে চলে যাব আর মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথেই থাকব। আমি কেন আমার সন্তানদের কাছ থেকে দূরে থাকব? এসব কথা শুনলে সাদিকের মনটা নরম হয় আর সে তার মায়ের সঙ্গে বাড়ির ভেতরে আসে। সাদিকদের থাকার জন্য তার মা একটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দেয়। ড্যানিশের কাছে এই সমস্ত কিছু নিছক অ্যাডভেঞ্চার বলে মনে হচ্ছে। ড্যানিশকে সাদিকের মা অনেক যত্ন করে, তাকে খাবার খাইয়ে দেয়। সাদিক যেমনটা চাচ্ছিল ঠিক তেমনটাই তার মা তার সন্তানকে গ্রহণ করে নিয়েছে, পরিপূর্ণ ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছে। কিন্তু সাদিকের বাবা এখনও তার নাতিকে মেনে নিতে পারেনি। তাই সাদিকের মা সাদিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, সবকিছু ঠিক হয়ে যাবে, তোর বাবাকে তো চিনিসই। তো যাই হোক, সাদিকের মা সবসময় চেষ্টা করে ড্যানিশের জন্য নিত্য নতুন বাহারি খাবারের আয়োজন করার। সেই সাথে সাদিকের মা সাদিকের ভাই আর তার ভাইয়ের বউকে ফোন করে জানিয়ে দেয় সাদিক তার ফুটফুটে মিষ্টি ছেলেকে নিয়ে ফিরে এসেছে, তাই দ্রুত এসে তোর ভাইকে দেখে যা। তারপর রাতে মুরগি রান্না করে খাবার টেবিলে সবার সঙ্গে খেতে দিলে সেখানে ড্যানিশ তার দাদুকে ডাকলে তার দাদু তার সঙ্গে খারাপ আচরণ করে, যেটা দেখে সবাই ভীষণ কষ্ট পায়। এদিকে সাদিকের আসার খবর পেয়ে সাদিকের ভাই তাদের সপরিবারে তাদের সঙ্গে দেখা করতে আসে। সাদিকের ভাই সেলিম খুবই সরল সোজা মনের মানুষ। সে সাদিককে অনেক ভালোবাসে। এতদিন পর সে তার বড় ভাইকে পেয়ে অনেক খুশি হয়। সাদিকের বাবা সেলিমের ছেলে মেয়েকে আদর করলেও ড্যানিশকে আদর করে না। এদিকে ড্যানিশ বুঝে যায় তার দাদা তাকে মোটেও ভালোবাসে না। সবাইকে একসঙ্গে দেখে সাদিকের বাবা রাগ করে বাড়ি থেকে বাইরে খাওয়ার জন্য চলে যায়। তার এমন অদ্ভুত আচরণ দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তবে বাচ্চারা সবাই একসঙ্গে অনেক মজা করে, একে অপরের সঙ্গে পরিচিত হয়। এমন সময় সাদিকদের বাড়িতে আরও একজন এসে হাজির হয়। এটা হলো সাদিকের খালা। সাদিকের খবর পেয়ে সেও তাদের সঙ্গে দেখা করতে এসেছে। এভাবে তারা সবাই বসে অনেকদিন পর একসঙ্গে খাবার খায়। এদিকে দেখা যায় সাদিকের বাবা সবার থেকে আলাদা গিয়ে একটি কফি শপে বসে কি যেন একটা ভেবে সিগারেট খাচ্ছে। অন্যদিকে সাদিকের মা সবার খাওয়া দাওয়া শেষ করিয়ে সাদিক আর ড্যানিশের থাকার জন্য সুন্দর করে বিছানা রেডি করে দেয়। সেই সাথে ড্যানিশকে বলে আসে, তোমাকে কাল ভালো একটা গল্প শোনাবো, এখন তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু ড্যানিশের ঘুম আসে না। সে উঠে গিয়ে তার বাবার বুকের উপর শুতে চায়, কিন্তু তার বাবা তাকে এভাবে একা শুতে বললে ড্যানিশ কান্নাকাটি করে বলে, আমি এখান থেকে চলে যাব, আমার জন্য ফাতেমাই ভালো,
এখানে আমার কোনো কিছুই ভালো লাগছে না। তো সাদিকের মা যখন সাদিকের ঘুম পাড়িয়ে তাদের রুম থেকে বাইরে আসে, তখনই সাদিকের বাবা বাড়িতে ফিরে আসে। আর রুমে গিয়ে সাদিকের মা সাদিকের বাবাকে বলতে থাকে, তুমি ওদের সঙ্গে মোটেও খারাপ আচরণ করবে না। এতদিন পরে ওরা আবারও আমাদের কাছে ফিরে এসেছে। তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু এবার খুব খারাপ হয়ে যাবে। সাদিকের মা পরিষ্কার করে বলে দেয় যে তুমি ওদের সঙ্গে আর কখনোই খারাপ ব্যবহার করবে না, তাহলে আমি কিন্তু ওদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। শুধু তাই নয়, দরকার হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। অতটুকু একটা বাচ্চা ছেলের মুখের দিকেও তাকিয়েও কি তোমার একটু মায়া হয় না? আসলে মায়ের মন বুঝতেই পারছেন, কখনো সন্তানদের থেকে দূরে থাকতে চায় না। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যেটা কিনা বিভিন্ন বিনোদনের সবচাইতে বিশ্বস্ত ওয়েবসাইট। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন। এখানে রয়েছে ল্যাপটপ, আইফোন, BMW গাড়ি এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এখানে রয়েছে ক্র্যাশ গেম, আপনি যা চান তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন। আপনি সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xbet লিখে। রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড KUIAW ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এখান থেকে জানা যায় সাদিকের বাবার মূল রাগের কারণ। ছেলের উপর অভিমান করেছে কারণ 15 বছর আগে সে তার ছেলেকে গ্রাম থেকে কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য বলেছিল, কিন্তু সাদিক সেটা করেনি। ইস্তাম্বুলে গিয়ে সাংবাদিকতার উপর পড়াশোনা করেছে। সেই সাথে সে তার জীবনের ভালো মন্দ বোঝে আর নিজের পছন্দেই ড্যানিশের মাকে বিয়ে করেছিল। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোতে জড়িয়ে যাওয়ার কারণে সাদিকের বাবা তার প্রতি অনেক রাগ হয়ে তাকে পুরো ত্যায্য পুত্র করে দেয়, যার কারণে এত বছর পর সে ফিরে আসলেও তার বাবার তার প্রতি এক বুক অভিমান নিয়ে বসে আছে। তাই সে প্রথম থেকেই সাদিকের সঙ্গে এই আচরণগুলো করছে। এদিকে ড্যানিশ তার বাবার পাশে শুয়ে থেকে তার পড়া বইয়ের কাল্পনিক জগতে ভেসে থাকে। তখন ঘুমের ঘোরে তার জেলখানায় 3 বছর তার উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেসব অত্যাচার সে স্বপ্নে দেখে ঘুমের ঘোরে আটকে উঠছে। তখন সে দেখতে পায় তার ছেলে এখনও জেগে আছে। সাদিক মনে করে তার এই আর্তনাদের শব্দতেই হয়তো ড্যানিশ জেগে গেছে। তখন সে জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি কেন? ড্যানিশ যে ভয় পাচ্ছিল এই কথাটা সে তার বাবাকে বলে না। সে বলে, বাবা আমি ওয়াশরুমে যাব, আমার সঙ্গে চলো। এ কথা শুনেই সাদিক বলে, ড্যানিশ তুমি এখন অনেক বড় হয়ে গেছো, ছোট ছোট কাজগুলো নিজেই করতে শেখো। এরপর ড্যানিশের কাছে আর কিছুই করার থাকে না। সে একা একা রুম থেকে বের হয়ে বাগানের দিকে হিসু করার জন্য যেতে থাকে। সেই সাথে সে মনে মনে নিজেকে অনেক মোটিভেট করে নিজেকে সাহস দিতে থাকে। সে যে গল্পের বইয়ে পড়েছে সেখানকার হিরো, সে তার কোনো ভয় নেই, কেউ তাকে কোনো কিছুই করতে পারে না। মূলত ড্যানিশ বাইরে বেরিয়ে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু সে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে ম্যানেজ করে নিচ্ছিল। এমন সময় দূরে সে দেখতে পায় তার দাদা একটা রুমে তালা দিয়ে বেরিয়ে আসছে। হঠাৎ করে ড্যানিশকে এই সময় এখানে দেখে ড্যানিশের দাদা অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ড্যানিশ তার দাদাকে সত্যি কথাটা বলে দেয়, আমি হিসু করার জন্য বাইরে বেরিয়েছিলাম। তখন তার দাদা তাকে বকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়, যেটা শুনে ড্যানিশ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে তার বাবার কাছে চলে আসে। রুমে এসে ড্যানিশ ইমাজিন করে তার দাদু এই রুমের ভেতর কোনো গুপ্ত সম্পদ আছে যেগুলো সে ওইখানে লুকিয়ে রেখেছে। তো ড্যানিশ তার বাবাকে এই সব কিছু বলে দেয়। বাবা, দাদুর একটা গুপ্ত ঘর আছে, সেখানে তার সকল সম্পত্তি লুকিয়ে রেখেছে সে। এসব কথাবার্তা শুনে সাদিক ড্যানিশকে চুপচাপ করে ঘুমিয়ে যেতে বলে আর সে নিজে পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। তখন ড্যানিশ জানালা দিয়েই তার হিসুর কাজটা সেরে নেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডাইনিং রুমে আসলে দেখতে পায় তার দাদি তাদের জন্য মজার মজার খাবার তৈরি করছে। দাদি তাকে দেখে তাকে নিয়ে অনেক মজা করে, ড্যানিশকে অনেক আদর করে। ড্যানিশ এত ভালোবাসা এর আগে কখনো পায়নি। তারপর ড্যানিশের দাদি তাদের কাজের মেয়েটাকে বুঝিয়ে দিয়ে ড্যানিশের হাত ধরে বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করে। সে সাথে বলে, ওইদিক গিয়ে দেখো তোমার দাদা ঘোড়ার সঙ্গে কি করছে। তখন ড্যানিশ তার দাদির কথা মতো ঘোড়ার ঘরের কাছে গিয়ে তার দাদুকে দূর থেকে দেখতে পায়। তখন সেখানে তার দাদু ঘোড়ার প্রহরী ইব্রাহিমের সঙ্গে কথা বলছে। ইব্রাহিম বলে, ঘোড়ার পায়ের নলি ঠিক করতে হবে। কথাটা শুনে ড্যানিশ বলে, নলি কি? তখন ড্যানিশের দাদু পেছনে ফিরে প্রথমে কোনো উত্তর না দিলেও ড্যানিশ সেখান থেকে চলে যেতে থাকে। তখন ড্যানিশের দাদু উত্তর দেয়, এটা হলো ঘোড়ার জুতো। ড্যানিশ বলে, ঘোড়ার কোনো জুতো হয়? আমি তো আগে শুনিনি। এখন তার দাদু তাকে কাছে ডেকে বলে, কাছে এসে দেখো, দূর থেকে বুঝতে পারবে না ঘোড়ার জুতো কেমন হয়। ভয়ে ভয়ে ড্যানিশ তার দাদুর কাছে এগিয়ে আসে। প্রথমে ড্যানিশ মনে করেছিল তার দাদু হয়তো তাকে বকা দিবে,
কিন্তু তাকে এভাবে ডাকায় ড্যানিশ খুবই খুশি হয়। তবে ড্যানিশ ঘোড়াকে দেখে খুবই ভয় পায়। যখনই ঘোড়া নড়ে চড়ে হুঙ্কার দিয়ে ওঠে তখন ড্যানিশ ভয় পেয়ে তার 2 হাত ধরে বসে পড়ে। সেই সাথে তার দাদুকে বলে, আমি ঘোড়াকে ভীষণ ভয় পাই। তার দাদু বলে, তুমি না ছেলে মানুষ, এত ভয় পেলে হয়? এই সুযোগে ড্যানিশ তার দাদুর সঙ্গে আরো মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলে ঘোড়ার প্রহরী ইব্রাহিমও ড্যানিশের কথা শুনে অনেক খুশি হয়। ড্যানিশ দাদুকে এটাও বলে তার বই পড়তে ভীষণ ভালো লাগে। এসব কথাবার্তা বলার পর ড্যানিশ যখন তার দাদুকে দাদু বলে ডাক দেয়, এতে করে প্রথমবারের মতো হয়তো ড্যানিশের দাদুর মনটা একটু নরম হয়ে যায়। তাই ড্যানিশের দাদা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে। এরপর আবারও নিজেকে সামলে নিয়ে এখান থেকে দ্রুত উঠে চলে যায়। এই সবকিছু দূর থেকে ড্যানিশের দাদি আর ড্যানিশের বাবা দাঁড়িয়ে দেখছিল। তারা দুজন দাদা নাতির এমন ভালোবাসা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কারণ ড্যানিশের বাবা আর দাদি চাচ্ছিল তার দাদা তাকে ভালোবাসুক আর প্রাপ্য অধিকার ফিরিয়ে দিক। এরপর সকালে নাস্তা শেষ করে ড্যানিশের দাদি ড্যানিশকে ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়ে আশেপাশে গ্রাম ঘুরে দেখার জন্য বলে। রাস্তা থেকে সাদিকের খালাকেও সাদিকের মা গাড়িতে তুলে নেয়। এরপর তারা গাড়িতে বসে সবাই মিলে খুব এনজয় করতে থাকে। এদিকে ড্যানিশের দাদা বইয়ের দোকানে এসে ড্যানিশের জন্য কমিক্সের কিছু বই কিনে নেয় ড্যানিশকে দেওয়ার জন্য। অন্যদিকে ড্যানিশরা ফাঁকা নিরিবিলি জায়গায় বাসা থেকে আনা খাবার রান্না করে খুব মজা করে খাচ্ছিল। তারা সবাই মিলে ফ্যামিলি পিকনিক করছিল। শুধুমাত্র তার দাদা ছিল না। এখান থেকে সেলিম আর সাদিক 2 ভাই মিলে হাঁটতে যায়। তারা একসঙ্গে ছোটবেলায় এখানে অনেক মজা করেছে, অনেক সময় কাটিয়েছে। সেই সবকিছুই তারা মনে করতে থাকে। এরপর ড্যানিশের দাদুও ড্যানিশকে পুরো জায়গাটা ঘুরে দেখায়। সেই সাথে তার বাবা ছোটবেলায় তার মতো যে দুরন্ত বানা করত সেই সব কিছু বলতে থাকে। তার বাবাও খুব ছটফটে ছিল। আর এই সব জায়গাতে তার বাবা আর কাকা মিলে প্রচুর ঘুরে বেরিয়েছে। এখানে তারা খেলাধুলা করত। এই সব কিছু তার দাদি ঘুরে দেখাচ্ছিল। তো যাই হোক, সাদিক আর তার ভাই পুরো গ্রাম ঘুরে বেড়ায় আর তাদের সব পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে অনেক মজা করে। সবার সাথে কথা শেষ করে সাদিক তার ছেলের জন্য বই কেনার জন্য একটা দোকানে যায়। তখন দোকানদার বলে উঠছে, তোমার বাবা একটু আগে এসে কমিক্সের বই নিয়ে গেল, আবার এখন তুমি এসে কমিক্সের বই কিনছো? এ কথা শুনে সাদিকের বুঝতে বাকি থাকে না তার বাবা বইগুলো কার জন্য নিয়েছে। আর তারপর 2 ভাই অনেক খুশি হয়, কারণ তার বাবা ড্যানিশের জন্য এই বইগুলো কিনে নিয়েছে। এরপর রাস্তায় সাদিকের সঙ্গে তার বাবার দেখা হয়। সাদিকরা 2 ভাই তাদের বাবার পথ আটকে তার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা বাহানা দিয়ে এখান থেকে চলে যেতে চাইলে সাদিক তখন তার বাবাকে থামিয়ে বলে, বাবা, তুমি যে সাংবাদিকতার চাকরি অপছন্দ করতে, আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি। এ কথা শুনে তার বাবা বলে, চাকরি ছাড়ার পরে মনে হয় তোমার আমার কথা মনে পড়েছে, তাই তুমি ফিরে এসেছো। তার আগে আমার কথা মনে পড়েনি তোমার। মূলত সাদিকের বাবা তার প্রতি অনেক অভিমান করেছিল, তাকে অনেক ভালোবাসত। তাই সাদিক বুঝতে পারে না তার বাবা এখনো কেন তার সঙ্গে এমন আচরণ করছে। তো যাই হোক, সাদিক রাস্তা দিয়ে আসার সময় একটা মেয়ে দূর থেকে দেখে দ্রুত সাদিকের চোখের আড়ালে লুকিয়ে পড়ে আর দ্রুত করে সাজুগুজু করে আবারও তার দরজার কাছে এসে লুকিয়ে থাকে। সাদিক মেয়েটাকে দেখতে পেয়ে তার কাছে এসে বলে, বিলকুল কেমন আছো? কিন্তু দেখা যায় মেয়েটা কোনো কথা না বলে ঠাস করে সাদিকের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আসলে এই মেয়ের সঙ্গে 15 বছর আগে সাদিকের বিয়ের কথা ঠিক হয়েছিল, কিন্তু সাদিক তো তার বাবার সঙ্গে রাগারাগি করে গ্রাম ছেড়ে শহরে চলে যায় পড়াশোনার জন্য, আর সেখানে গিয়ে বিয়ে করে ফেলে। পরবর্তীতে মেয়েটাকে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, যার কারণে মেয়েটার ভেতর এতদিনের চাপা একটা অভিমান লুকিয়ে আছে। তাই সে সাদিকের সঙ্গে এমন আচরণ করছে। মূলত সাদিককে বিলকুল দেখাতে চায় সে আগের মতোই সুন্দরী আর অনেক সুখে আছে, কিন্তু সাদিক এসবে কোনো রকম পাত্তা না দিয়ে সে তার কাজে চলে যায়। এদিকে ড্যানিশ পিকনিক শেষ করে বাড়ি ফিরে এসে আবারও সব কাজিনরা মিলে খেলা করতে থাকে। এমন সময় তার দাদা আসলে সবাই একটু ভয় পেয়ে যায়। তবে সাদিকের বাবা কাউকে কোনো কিছু না বলে সবাইকে বাহানা বানিয়ে বলে, ইয়েন কোথায়? ইয়েন হলো ড্যানিশের চাচাতো ভাই। তো ড্যানিশের দাদা ইয়েনের নাম নিয়ে সেদিকেই চলে যায়। মূলত ড্যানিশের সঙ্গে দেখা করে তাকে তার পছন্দের বই উপহার দিতে চায় সে। এই বিষয়টা বুঝতে আর ড্যানিশের দাদির বাকি থাকে না। সে মনে মনে অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পারে সে বাহানা করে তার নাতির সঙ্গে দেখা করতে যাচ্ছে। অন্যদিকে ড্যানিশ তার চাচাতো ভাই ইয়েনকে নিয়ে সেই বন্ধ রুমের সামনে আসছে। সেই রুমের কাছ থেকে তার দাদা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল এক সময়। আর এই রুমটার ভেতর উকি মেরে ড্যানিশ ইয়েনকে বলে, এখানে অনেক ধন সম্পত্তি দাদা লুকিয়ে রেখেছে। সেই সময় ড্যানিশের দাদা এসে তার কান ধরে বলে, এখানে কি করছো? তোমাকে না এখানে আসতে নিষেধ করেছি? এখান থেকে যাও, অন্য জায়গায় যেয়ে খেলো। এই যে এখানে আসার কথা নিষেধ করাতে ড্যানিশ তার কল্পনাতেই ভেবে নেয় এই রুমটার ভেতর খারাপ কোনো কিছু আছে। ড্যানিশের দাদা তাকে ডেকে বলে, তোমাকে একটা উপহার দেব, তোমার পছন্দের বই। তবে তার আগে কথা দিতে হবে এই রুমের কাছে তুমি কখনোই আসবে না। এই বলে সে ড্যানিশকে কান ধরে নিয়ে যায়। তখন ড্যানিশ তার দাদার সঙ্গে যেতে থাকে আর পেছনে ফিরে বারবার ওই বন্ধ রুমটাকে দেখতে থাকে। এরপর রাত হলে দেখা যায় ড্যানিশ তার দাদার কোলে বসে তার দেওয়া কমিক্সের বইগুলো আনন্দ সহকারে পড়ে, যেটা দেখে ড্যানিশের দাদি অনেক খুশি হয়।
এদিকে সাদিক রাতে তার বন্ধুদের সঙ্গে মদ খেয়ে প্রচুর আড্ডা দেয়। হঠাৎ অসুস্থ ফিল করায় দ্রুত বাড়িতে ফিরে আসে। এরপর সে তার বাবার সঙ্গে কথা বলতে চায়, তাই সে রুম থেকে তার বাবার কাছে আসে। তো যাই হোক, সামনাসামনি যখন তার বাবার সঙ্গে দেখা হয় তখন সাদিকের বাবা তাকে এই অবস্থায় দেখে অনেক রেগে যায়। যখন সাদিক তার বাবাকে বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তখন তার বাবা মুখের উপর বলে দেয়, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাও আবার এমন মাতাল অবস্থায়। সাহস কি করে হয় এই মাতাল অবস্থায় আমার সামনে আসার? সাদিক তার বাবাকে জোর করে বলে, এখন যদি আমি তোমার সঙ্গে কথা না বলি তাহলে হয়তো আর কখনোই তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না। এরপর সে তার ছোটবেলা থেকে যত অভিযোগ ছিল সবকিছু একে একে বলতে লাগে। ছোটবেলায় আমি তোমার পছন্দের ড্রেস পরেছি, তোমার পছন্দের স্কুলে গিয়েছি, সবকিছুই তোমার পছন্দেই করেছি, এমনকি তোমার পছন্দে বিয়ে করার জন্য আমি রাজি হয়েছি। শুধুমাত্র নিজের পছন্দ মতো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার জন্য শহরে যেতে চেয়েছিলাম। এই একটা শখের জন্য আমি তোমার অবাধ্য হয়েছিলাম, তার জন্য তুমি আমাকে এখনো শাস্তি দিচ্ছ। শহরে গিয়ে আমার পরিণতি কি হয়েছে সবকিছুই তুমি জানো, তবুও তুমি একটা বার আমাকে তোমার কাছে ডাকতে পারোনি। তখন সাদিকের বাবা বলে, বাবা মা কখনো কোনো সন্তানের খারাপ চায় না, বাবা মার কথা মতো না চললে এসব তো হবেই। আমার কথা শুনুনি, তাই আজ এই দশা হয়েছে। 3 বছর জেলে অকালে বউ হারিয়েছ, আজ আবারও এখানে ফিরে আসতে হয়েছে। সাদিক বলে, তুমি যাই বলো, আমি চাই তুমি আমার সন্তানের দায়িত্ব নাও, ওকে সবসময় দেখে শুনে রাখো। সাদিকের বাবা আরও পরিহাস করে বলে, এখন বুঝেছ সন্তান মানুষ করা এতটা সহজ না। তুমি যদি ভালো হতে, আমার কথা শুনতে, তাহলে আজ এই অবস্থা হতো না। এখন নিজের সন্তানটাকেও আমার দায়িত্বে দিতে চাচ্ছ। তুমি জানো শহরে গিয়ে বিয়ে করে নেওয়ার পর বিলকুলের কি হয়েছিল? ও আর কখনোই বিয়ে করতে রাজি হয়নি। ওকে আমরা সবাই মিলে বুঝিয়ে শুনিয়ে বিয়ে করানোর জন্য রাজি করিয়েছি। তুমি নিজের সুখের কথা ভেবে কতজনের জীবন নষ্ট করেছ সেটার কি হিসেব আছে? এখন তো আমার তোমাকেই স্বার্থপর বলতে ইচ্ছে করছে, কারণ তুমি তোমার একমাত্র ছেলের দায়িত্বও নিতে পারো না। সাদিক ভেতর থেকে অনেক ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে তার বাবার সামনে বলে, তুমি জানো না ওই 3 বছর আমার উপর কি হয়েছে, প্রতিটা রাত আমার কিভাবে গেছে। আমার স্ত্রী হারানোর শোক, সদ্যজাত সন্তানকে কাছে না পাওয়ার শোক, তাকে আর একটা মানুষের কাছে মানুষ করতে দেওয়া কতটা কষ্টের, এটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। ছেলের এমন নির্মম কষ্টের কথা শুনে সাদিকের বাবাও অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সাদিক কথা বলতে বলতে তার বাবার সামনে হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। সাদিকের বাবা এভাবে সাদিককে দেখে অনেক ভয় পায় আর তাকে দ্রুত হসপিটালে ভর্তি করে। ডক্টরের সঙ্গে কথা বলে সাদিকের বাবা বাইরে আসলে সে অনেক হতাশ হয়ে পড়ে। পুরো পরিবার অনেক টেনশন করে তাকে জিজ্ঞেস করে সাদিকের কি হয়েছে, কিন্তু সাদিকের বাবা প্রথমে কিছুই বলে না। তারপর সে আস্তে আস্তে সবাইকে বলতে থাকে সাদিক খুবই অসুস্থ। তারপর সাদিকের বাবা সবাইকে আবারও বলে 3 বছর জেলে সাদিকের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এত অত্যাচারের পরেও কখনো তাকে ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়নি, যার কারণে তার ফুসফুস নষ্ট হয়ে গেছে। জেল থেকে বের হওয়ার পর সে নিজে ট্রিটমেন্ট করায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন তার আরও একটা ফুসফুস নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যে কোনো মুহূর্তে সাদিকের সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। আমাদের সবসময় সাদিকের খারাপ সংবাদ শোনার জন্য তৈরি থাকতে হবে, আর এই বিষয়গুলো সাদিক আগে থেকেই জানতে পেরেছিল, যার কারণে সাদিক তার ছেলেকে আমাদের এখানে নিয়ে এসেছে, যাতে আমরা তাকে দেখে শুনে রাখি, তার দায়িত্ব নিই, আর সে নিশ্চিন্তে আমাদের কাছে দায়িত্ব দিয়ে বরজত হতে পারবে। সাদিকের বাবার কাছ থেকে সমস্ত সত্যি কথা শোনার পর সাদিকের মা হাউমাউ করে কাঁদতে থাকে। সে ভাবতেই পারে না এত বছর পর তার ছেলেকে পেয়েও এভাবে হারাতে হবে। সাদিকের মাকে এভাবে কাঁদতে দেখে সাথে সাথে সেলিমও কাঁদতে শুরু করে। মুহূর্তের ভেতর যেন ওই হাসি খুশি পরিবারটার উপর কারো কুনজর লেগে গেছে। তখন সাদিকের বাবাও নিজেকে সামলাতে না পেরে বাইরে এসে চুপচাপ একা বসে থাকে আর নিজের ছেলের ভেতরকার এতদিনের চাপা কষ্টের কথাগুলো চিন্তা করতে থাকে। সে জীবনে কতই না কষ্ট পেয়েছে, তবুও সে কখনো মুখ ফুটে বলেনি। তারপর সে তার স্ত্রীকে হারিয়েছে, সন্তানের থেকে দূরে থেকেছে, জেলে বসে অত্যাচারিত হয়েছে। এত কিছু হওয়ার পরেও তারা সাদিকের ভেতরের কষ্টটা বুঝতে পারেনি। তো যাই হোক, পুরো পরিবার সিদ্ধান্ত নেয় সাদিকের ব্যাপারে তারা ড্যানিশকে কোনো কিছুই জানতে দেবে না। যদি তার বাবার অসুস্থর বিষয়টা জানতে পারে তাহলে ড্যানিশ অনেক আপসেট হয়ে পড়বে। তারা ড্যানিশকে বলে, তোমার বাবার সামান্য একটু অসুখ হয়েছে, সে আবারও সুস্থ হয়ে যাবে। ড্যানিশ তার দাদা দাদির সঙ্গে হসপিটালে আসে তার বাবাকে দেখতে। এদিকে দেখা যায় ফাতেমা সাদিকের খবর শুনে সেও সাদিককে দেখতে হসপিটালে আসে। মূলত ফাতেমা আগে থেকেই জানতো সাদিক অসুস্থ। সাদিক আর বেশি দিন বাঁচবে না, কারণ যখন সাদিক তার ছেলেকে নিয়ে গ্রামে চলে আসে তখন ফাতেমা এই সত্যিটা জানিয়ে দিয়েছিল, যার কারণে ফাতেমা আরও বেশি কষ্ট পায়। এমন সময় ড্যানিশ এসে তার বাবাকে বলে, বাবা তুমি কবে সুস্থ হবে, আমি কবে স্কুলে ভর্তি হব, আমাকে কবে স্কুলে নিয়ে যাবে, আমি বন্ধুদের সঙ্গে অনেক মজা করে খেলবো। ছেলের মুখের এই কথা শুনে সাদিক বুঝতে পারে না ড্যানিশকে কি জবাব দেবে। সে সাথে সাথে সাদিকের পুরো পরিবার নিস্তব্ধ হয়ে যায়, কারণ তাদের কাছে ড্যানিশকে বলার মতো কোনো ভাষাই ছিল না। তবু সাদিক নিজেকে অনেক শক্ত করে বলে, আমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাব, তারপর আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব, তুমি যা চাও তাই হবে।
সিচুয়েশন সামলানোর জন্য ফাতেমা তখন সাদিকের শহরের বাসায় ফেলে আসা তার পুরনো দিনের কিছু ছবি এগিয়ে দেয়। এই ছবিগুলো ফাতেমা আসার সময় নিয়ে এসেছে। সে ছবিতে সেলিম সাদিকের ছোটবেলার ছবি ছিল এবং সাদিক আর তার ওয়াইফের বিয়ের ছবিও ছিল। সবাই সাদিকের কেবিন থেকে চলে যাওয়ার পর সাদিক আর সেলিম দুজনেই ছবিগুলো দেখে ভীষণ খুশি হয়। তারা একসঙ্গে ছোটবেলার অনেক স্মৃতির কথা বলে হাসি কান্না করতে থাকে। এমন সময় সেখানে তাদের বাবা এসে হাজির হয় এবং সেলিমকে বলে, তুমি একটু বাইরে যাও, আমার সাদিকের সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। সেলিম দ্রুত রুম থেকে বের হয়ে যায়। তার বাবা আর ভাইকে কথা বলার সুযোগ করে দেয়। তারপর সাদিকের বাবা সাদিকের সঙ্গে মন খুলে কথা বলে। সেই সুযোগে তারা এতদিনের সাদিকের প্রতি রাগ অভিমানের জন্য আর ছোটবেলা থেকে যা যা করেছে সবকিছুর জন্য মাফ চায়। সে এতদিনে বুঝতে পারেনি তার ছেলের মনে এত কষ্ট নিয়ে সে কিভাবে পৃথিবীতে আসছে। সাদিকের বাবা বলে, আমি যদি আগে জানতাম তাহলে তোমার সাথে এতদিন রাগ অভিমান পুষে রাখতাম না, অনেক আগেই তোমাকে বুকে টেনে নিতাম। তুমি জানো এই 15 বছরে আমি তোমাকে প্রতিদিন সবসময় মনে করেছি। বাবার মুখে এমন কথা শুনে সাদিকের বুকটা বেশ ভার হয়ে যায়। তবে সে মুখে ম্লান একটা হাসি দিয়ে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ সেও বুঝতে পেরেছিল তার বাবা তাকে কতটা ভালোবাসে। আর সে ভালোবাসার জায়গা থেকে এই অভিমান করে এতদিন দূরে সরেছিল। এভাবে বাবা ছেলের ভেতরে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরপর সাদিকের বাবা বিলকুলের বাড়িতে গিয়ে সাদিকের ব্যাপারে সবকিছু খুলে বলে, এমনকি তার অসুস্থতার ব্যাপারেও সবকিছু জানিয়ে দেয়। তারপর বিলকুলকে সাথে নিয়ে সাদিককে হসপিটালে দেখতে আসে। এমন অসুস্থতার কথা শুনে বিলকুল অনেক ইমোশনাল হয়ে যায়। হসপিটালে আসার পর বিলকুল সাদিকের সঙ্গে বাইরে বসে তাদের পুরনো দিনের সমস্ত কথা শেয়ার করে। আগে কিভাবে একসঙ্গে চলাফেরা করেছে, কি গল্প করেছে, এইসব আর কি। তারা এভাবে অনেকক্ষণ কথা বললে সাদিক বুঝতে পারে বিলকুল তাকে কতটা ভালোবাসতো আর এখনও তাকে কতটা ভালোবাসে। বিলকুল এতটা ইমোশনাল হয়ে যায়। বিলকুল ভালোবাসার কথা বলতে বলতে সাদিকের কাঁধের উপর মাথা রাখে। সাদিক সেই সুযোগে বিলকুলের কাছে তার এমন আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয়, কারণ সাদিক বুঝতে পারে সে চলে যাওয়ার পর বিলকুলের কি অবস্থা হয়েছিল। কথায় কথায় বিলকুল বলে সে এখন 2 বাচ্চার মা, এমনকি কিছুদিন পরে সে বুড়ো হয়ে যাবে। এগুলো শুনে সাদিক হাসি দিয়ে সিচুয়েশনটা সামাল দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এর কিছুদিন পর সাদিকের বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়ে থাকে আর সবাই সাদিকের ছেলে ড্যানিশকে মাঝখানে বসিয়ে রাখে। ড্যানিশ বুঝতে পারে না আসলে কি হয়েছে, তাদের বাড়ির সামনে এত লোক কেন তাকে ঘিরে ধরে বসে আছে। এমনকি বিলকুল এসে পরম মমতায় ড্যানিশকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সাদিকের বাবা গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে আসলে তখন ড্যানিশকে এখান থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ তারা কেউ চায় না ড্যানিশকে তার বাবার সত্যটা বলতে। কারণ ড্যানিশ যদি এখন জানতে পারে তার বাবা নেই তাহলে সে অনেক ভেঙে পড়বে। সাদিকের বাবা গাড়ির ঠিক সেই জায়গায় এসে থামায় যে জায়গা থেকে 15 বছর আগে সাদিক পরিবারের মায়া ত্যাগ করে শহরে চলে গিয়েছিল। তখন অবশ্য সাদিকের মা সাদিককে বাধাও দিতে এসেছিল, কিন্তু সাদিকের বাবা তাকে আটকে রেখেছিল। তাই সেও সেদিন সাদিককে চলে যেতে দিতে বাধ্য হয়েছিল। আজ আবারও সাদিক সেখানেই তাকে চলে যেতে দিতে হবে, কিন্তু এবার আর কেউ তাকে বাধা দিতে চাইলেও বাধা দিতে পারবে না। সাদিককে হারিয়ে সাদিকের বাবা প্রায় পাগলের মতো অবস্থা। সে গাড়ি থেকে নেমে 2 হাত ছেড়ে দিয়ে তার সন্তানকে আগলে রাখার জন্য হাউমাউ করে কাঁদতে থাকে। এমনকি তার পরনের শার্টটা ছিঁড়ে ফেলে সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। নিজের অজান্তে তার ছেলেকে কতটা শাস্তি দিয়ে দিয়েছে সে। ওই দিন যদি শহরে যাওয়ার জন্য সাদিকের বাবা বাধা দিত বা তাকে তার পরবর্তীতে তার ইচ্ছা মতো পড়াশোনা করার জন্য মেনে নিত, তাহলে হয়তো আজ সে শহরে গিয়ে পুলিশের হাতে অ্যারেস্ট হতো না আর এভাবে অত্যাচারিত হয়ে মারা যেত না। মূলত সবকিছুর জন্য সাদিকের বাবা নিজেকে দায়ী মনে করে। সাদিকের বাবার এমন অবস্থা দেখে সাদিকের মা পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সে জানতো তার হাজবেন্ডের মন কতটা নরম। সে উপর থেকে শক্ত হলেও ভেতরটা খুবই নরম। এভাবে 4 মাস কেটে যায় সাদিককে হারিয়ে ড্যানিশ প্রায় আধমরা অবস্থা। এই 4 মাসে সে কারোর সঙ্গে কোনো কথাও বলেনি, সময় মতো খায় না, পড়ে না, আগের মতো হাসাহাসি করে ছটফট করে ঘুরে বেড়ায় না। সবাই তাকে অনেক আদর করলেও ড্যানিশ একা একা মন মরা হয়ে ঘরের একটা কোণে চুপচাপ বসে থাকে। বাবা ছেড়ে পৃথিবী তার কাছে শূন্য লাগতে শুরু করেছে। ড্যানিশকে খুশি করার জন্য তার দাদু 1000 বার চেষ্টা করেও তাকে আগের মতো স্বাভাবিক করতে পারে না। এমন অবস্থা দেখে সেলিম তার 2 ছেলে মেয়ের সঙ্গে ড্যানিশকেও স্কুলে পাঠায়, কিন্তু ড্যানিশ স্কুলে যেতে চায় না। তার বারবার তার বাবাকে দেখার জন্য কান্নাকাটি করতে থাকে। সে অবুঝ বাচ্চাকে কেউ বোঝাতেই পারে না চাইলেই তার বাবা আর ফিরে আসবে না। এরপর ড্যানিশও অনেক জেদ করলে ড্যানিশের দাদা তাকে ওই যে সেই বন্ধ রুম সেটাতে নিয়ে যায়। শুধু ড্যানিশকেই নয়, তার পুরো পরিবারকেই গুপ্ত রুমে নিয়ে আসে। আর তারপর এখানে প্রজেক্টরে সাদিকের পুরনো শৈশবের সব ভিডিওগুলো প্লে করে দেয়। এখানে সে তার ছেলে মেয়েদের শৈশবের ছবি ভিডিওগুলো দেখার জন্যই আসতো। সে লুকিয়ে লুকিয়ে একাই আসতো। এই রুম সম্পর্কে কাউকে সে কোনো কিছুই জানতে দিত না, যেটা কিনা অনেক আগেই একদিন হঠাৎ রাতে ড্যানিশ হিসু করতে গিয়ে উঠে দেখে ফেলেছিল। অবশেষে সবাই এই ভিডিও ফুটেজগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর ড্যানিশকে তার দাদু সেই ভিডিও ক্যামেরাটা দিয়ে দেয়। এরপর থেকে ড্যানিশ সেই ভিডিও ক্যামেরাটা নিয়ে
চারপাশের সকল কিছু ভিডিও ফুটেজ ধারণ করতে শুরু করে, যাতে পরবর্তীতে সবার স্মৃতি সে মনে করতে পারে। তো একদিন সে ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে হঠাৎ করে তার বাবাকে সামনে দেখতে পায়। মূলত এটা ড্যানিশের কল্পনা ছিল। সে যেমনটা কমিক্সের বই পড়ে কল্পনা করত তেমন আর কি। সাদিক ড্যানিশকে তার কল্পনাতেই এই জীবনটা সে দাদা দাদির কথা মতো কিভাবে কাটাবে সবকিছু বুঝিয়ে দিয়ে যায়। সময় মতো খাওয়া দাওয়া করতে, স্কুলে যেতে, সবকিছু। সবশেষে এটাও বলে, তুমি যদি ভালো ছেলে হয়ে থাকো তাহলে আমি তোমাকে দেখতে আসব, আর তুমি যদি কারো কথা না শোনো তাহলে আমি কিন্তু আর কখনোই তোমার সঙ্গে দেখা করতে আসবো না। এই কথা শুনে ড্যানিশ বলে, আমি সব কথা শুনবো, তুমি আমার সঙ্গে শুধু দেখা করতে এসো। এরপর সাদিক ড্যানিশকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যায়। এমন সময় ঝুম বৃষ্টি হতে শুরু হলে ড্যানিশের দাদা এসে তাকে রুমের ভেতরে নিয়ে যায়, আর এরপর থেকে সবকিছু ভালোভাবেই চলতে থাকে। এভাবেই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। বাবা ছেলের এমন বর্ণিক সচরাচর দেখা যায় না। বাবারা সন্তানের জন্য নীরবে অনেক কিছুই করে যেতে পারে, কিন্তু মুখ ফুটে সবকিছু বলতে পারে না। গল্পটা বলতে বলতে আমিও অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবশেষে একটা প্রশ্ন করতে চাই, গল্পটা শুনে কেঁদেছেন কি? আশা করি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি।